আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করব মার্ক্সবাদী পথ আয়োজিত এসএসসির নেপথ্যে এই আলোচনাটি। আমরা আমাদের সঙ্গে পেয়েছি পেশা সূত্রে বিশিষ্ট আইনজীবী শামীম আহমেদকে। আমি বিহঙ্গদূত আজকের এই ইন্টারভিউটি পরিচালনা করব। আমাদের দুজনের কথোপকথনের মধ্যে এসএসসির নিয়োগ সংক্রান্ত যে বিপুল দুর্নীতির প্রসঙ্গ সামনে এসছে এবং তজ্জনিত কারণে কালকে একটি ঐতিহাসিক রায়ের সামনে আমরা পড়েছি। এর ঘটনা আজ অব্দি পশ্চিমবঙ্গের ইতিহাসে ঘটেনি। সেই ঘটনা, তার সম্পর্কে আমরা বিশদে আলোচনা করব আগামী আধ ঘন্টা 40 মিনিট ধরে। আমরা আমাদের সঙ্গে পেয়েছি শামীম আহমেদ স্যারকে। শামীম আহমেদ পেশা সূত্রে আইনজীবী। নমস্কার স্যার। নমস্কার। আমরা স্যার তাহলে শুরু করছি। এখন আমি শুরুতেই আপনি বললেন ঐতিহাসিক ঘটনা। আমি বলবো যে পশ্চিমবঙ্গের ইতিহাসে এটা একটা অন্যতম কালো দিন। পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য বহন করে এসেছে এতদিন ধরে, আর গতকালে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে এইটুকুই বলার যে সারা দেশবাসীর কাছে এই রাজ্যের মাথা হেট হয়ে গেছে, সারা পৃথিবীর কাছে মাথা হেট হয়ে গেছে। ফলে এটা একটা কালো দিন পশ্চিমবঙ্গবাসীর জন্য। অবশ্যই এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। মূলত 2015 সাল, আমরা তখন নিজেরাও ছাত্র, MA পাশ করেছি, বিএড করছি এবং এর পরবর্তীতে শিক্ষকতার স্বপ্নই দেখছি। সেরকম সময়ে 2000 এর আগে 11 সালের পরে এসএসসি হয়নি। 2012 সালে আপনার মনে থাকবে শেষ রিক্রুটমেন্ট হয় এসএসসির, যার নোটিফিকেশন 2011 সালের কিছু আগে বার হয়েছিল। 12th RLST, একদম 12th RLST। সেই নোটিফিকেশন 2012 সালে বার হবে, তার বেসিসে রিক্রুটমেন্ট হলো। তারপর 13 এবং 14 সাল বন্ধ থাকলো এবং তার মধ্যে সেই বিখ্যাত মন্তব্য, এসএসসি কি দুর্গাপুজো নাকি, সে কথা শুনে আমরা প্রথমে হেসেছিলাম। সেই হাসি যে পরবর্তীতে ফাঁসি হয়ে যাবে সে কথা ভাবা যায়নি। কিন্তু তার পরবর্তীতে দাঁড়িয়ে 2015 সাল নাগাদ, তার ডিসেম্বর মাসে আমি যদি খুব ভুল না করি, নোটিফিকেশন বার হলো। নোটিফিকেশন একসঙ্গে 3টে ক্ষেত্রে বার হয়েছিল: আপার প্রাইমারি, 9-10 অনার্স গ্রাজুয়েট লেভেলের পরীক্ষা এবং 11-12 পিজি পোস্ট গ্রাজুয়েট লেভেলের পরীক্ষা। এই 3টি ক্ষেত্রেই নোটিফিকেশন বার হলো এবং গ্রুপ সি গ্রুপ ডি সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডি। এই বিপুল সংখ্যক ছেলে মেয়েদের তার ভবিষ্যৎ, এবং সেই সঙ্গে অতি অবশ্য করে দেখতে গেলে লাখো লাখো ছেলে মেয়েদের প্রত্যেক বছর যারা সরকারি বাংলা মিডিয়াম স্কুলে ভর্তি হচ্ছেন তাদের ভবিষ্যৎ, সেই সব কিছু জড়িত নিয়ে 2016 সালে পরীক্ষা হলো। প্রথম পরীক্ষা হয়েছিল আমার মনে আছে আপার প্রাইমারির পরীক্ষা। আপার প্রাইমারির পরে 9-10, তারপরে 11-12। আপার প্রাইমারির নিয়োগ আমরা জানি বহুদিন টানা পড়েনের পরে এর মধ্যে তিনটে প্যানেল বাতিল হয়েছে, বারবার করে ইন্টারভিউ হয়েছে, সেই ইন্টারভিউ প্রক্রিয়া বাতিল হয়েছে এবং 2025 সালে গত মাসে আমার বন্ধুরা, আমার সেই সহযোদ্ধারা, তারা চাকরিতে জয়েন করেছেন হাইকোর্টের অর্ডার অনুযায়ী। কিন্তু 2017 সালে 9-10 এবং 11-12 এই দুটি পরীক্ষা তার রিক্রুটমেন্ট হয়, একই সাথে সাথে গ্রুপ সি এবং গ্রুপ ডি। স্যার, আমি যেটা জানতে চাইবো আপনার কাছে প্রাথমিকভাবে, 2017 সালে যখন রিক্রুটমেন্ট হয় সেই সময় দাঁড়িয়েই বেশ কিছু সমস্যা দেখা গিয়েছিল, বেশ কিছু নিয়োগ সংক্রান্ত দুর্নীতির প্রসঙ্গ থেকে শুরু করে সেই সময় লোকজন অত্যন্ত, চাকরি প্রার্থীরা থেকে শুরু করে অন্যান্য সামাজিক ন্যায় মঞ্চের সঙ্গে যুক্ত অন্যান্য সকল মানুষজন বিভিন্ন প্রসঙ্গ তুলেছিলেন, বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গ এসেছিল। আজকে 2025 সাল, 8 বছর কেটে গেছে আমাদের জীবন থেকে। সেই প্রিসিয়াস 8খানি বছর কেটে যাওয়ার পরে হাতে শেষ অবধি আমাদের সুপ্রিম কোর্ট একটি পেন্সিল ধরিয়ে বলেছে যে এই গোটা চাকরির পরীক্ষার যে নিয়োগ প্রক্রিয়া তা বাতিল এবং ভয়াবহ দুর্নীতির কবলে আমাদের পশ্চিমবাংলা।
কি ছিল এই গোটা 2017 থেকে 2025 অব্দি এই কেসের রূপরেখা, তা যদি একটু আউটলাইন অনুযায়ী আমাদেরকে বলেন প্রাথমিক। দেখুন, শুরুতেই আমি যারা চাকরি প্রার্থী, যারা ছোটবেলা থেকে পড়াশুনো করেছেন একটি দিন দেখার জন্যে যে তারা সরকারি চাকরিতে নিযুক্ত হবে, যাদের জন্যে আমরা সুপ্রিম কোর্টে লড়াই করেছি, তাদের চাকরি বাঁচানোর জন্য বলতে হবে। এবং ব্যক্তিগতভাবে আমি 4টি এসএলপি ফাইল করেছিলাম চেষ্টা করার জন্যে যদি এই যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি বাঁচাতে পারি। একটা অংশ যারা অন্য চাকরি ছেড়ে দিয়ে এই চাকরিতে যুক্ত হয়েছিলেন, অবশ্যই তাদের জীবনটা খানিকটা রক্ষা করতে পেরেছি আমরা, কারণ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তারা আগের চাকরিতে ফিরে যেতে পারবেন। কিন্তু বাদবাকি একটা বড় অংশের যোগ্য প্রার্থী, তাদের চাকরি আমরা ফেরাতে পারিনি, তাদের চাকরি হারাতে হয়েছে। তাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। ক্ষমা আমাকেই চাইতে হচ্ছে এই কারণ আমিও সমাজবদ্ধ জীব, আমারও একটা দায় ছিল আইনজীবী পেশায় থেকে তাদেরকে সাহায্য করা এবং বাঁচানোর চেষ্টা করা। আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যেই পারিনি, ব্যর্থ হয়েছি। কেন পারিনি আমি আলোচনায় আসব, কিন্তু একটু যদি পেছনে আমরা ঘুরে দেখি তাহলে দেখবেন যে এই যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো শুরু হলো, আমি বলবো 2014 থেকে 16 এই পিরিয়ডটার মধ্যে প্রাইমারি থেকে শুরু করে গ্রুপ সি, গ্রুপ ডি, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি সবকটা সিলেকশন প্রসেস হলো। এবং আমরা প্রতিনিয়ত যেভাবে মামলা করেছি, যখনই কোনো নোটিফিকেশান জারি হয়েছে তখনই সেই নোটিফিকেশানে আমরা দেখেছি এই নোটিফিকেশানটি ত্রুটিপূর্ণ। বারে বারে আদালতের কাছে গেছি। আদালতে স্বাভাবিকভাবেই যখন কোনো অ্যাডমিনিস্ট্রেশন স্টেটের যারা প্রতিনিধিত্ব করেন, তাদের যে স্টেটমেন্ট আদালতে যায় তাদের আইনজীবী মারফত বা হলফনামা মারফত, আদালত সেটাকে কম্পারেটিভলি মোর রিলায়েবল বলেই ভাবেন। এটাই আইনের বিধি, একদম। কারণ তারা রাষ্ট্র ব্যবস্থাকে প্রতিনিধিত্ব করছেন, সে কারণেই। ফলে আইনের শাসন প্রতিষ্ঠা করার দায় তাদের ঘাড়ে আছে। এখন 2019 সালে প্রথম এই দুর্নীতি নিয়ে মামলা হয়। প্রথম যে মামলাটি হয় আমার এখনো মনে আছে যে আমরা ওয়েবসাইটে দেখলাম যে প্যানেল এক্সপায়ার করেছে বলে নোটিফিকেশন জারি হয়েছে। একদম মনে আছে। আর তারপরেও অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে। তাহলে একটা স্কুল সার্ভিস কমিশন তারা নিজেরাই নোটিফিকেশন দিয়ে বলছে যে প্যানেল এক্সপায়ার্ড, তারপরে অ্যাপয়েন্টমেন্ট, ভাবতেই পারি না আমরা। ইমিডিয়েটলি মামলা হয় আদালতে। যখন এই ধরনের মামলা নিয়ে আমরা যাই, যে কথা বলছিলাম যে রাষ্ট্রকে বিশ্বাস করতে হবে, ফলে সেই বিশ্বাস থেকেই যখন এই 2-3 জন করে আমরা এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মামলা করেছি, আমার মনে আছে সুদীপ্ত দাশগুপ্ত অ্যাডভোকেট, আমরা শুরু করেছিলাম এই গ্রুপ সি, গ্রুপ ডির মামলা নিয়ে। এমনই একটি মামলায় রায় হলো যে এই 2জনের চাকরি বাতিল বা 5জনের চাকরি বাতিল। তো এই ধরনের হয় সুপারসিডিং, না হলে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, অথবা প্যানেলের নাম নেই এমন নিয়োগও হতে শুরু করেছে, এবং তা আদালতের নজরে নিয়ে আসা হচ্ছে মামলার মাধ্যমে। এবং এই মামলাগুলো যখন চলতে থাকে, প্রথমে গ্রুপ সি, তারপরে প্রথমে গ্রুপ ডি, তারপর গ্রুপ সি, তারপর সেকেন্ডারি, তারপর হায়ার সেকেন্ডারি, এই যে চলছে, এই প্রতিবারই এই কয়েকটি করে অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়। এবং এর সঙ্গে সিবিআইকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়। আচ্ছা।
সিবিআই যখন তদন্ত চলছে, এই সিবিআই তদন্তের বিরুদ্ধে রাজ্য সুপ্রিম কোর্টে গেছে, যার চাকরি বাতিল হয়েছে তারা সুপ্রিম কোর্টে গেছে। একটা পর্যায়ে এসে এটা সম্ভবত 2022 সাল থেকে 24 সাল এই পিরিয়ডের মধ্যে রাজ্য সরকারের কাছে হলফনামা জমা দিল, এই সরি আদালতের কাছে হলফনামা জমা দিল, সিবিআই রিপোর্ট পেশ করলো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা একটা হলফনামা দিল, স্কুল সার্ভিস কমিশন একটা হলফনামা দিল। আচ্ছা, একই সঙ্গে বাক কমিটি তৈরি হয়েছিল এই গ্রুপ সি গ্রুপটিকে কেন্দ্র করে, বাক কমিটির একটি রিপোর্ট জমা হলো। আচ্ছা, এখন এই বাক কমিটির রিপোর্ট, এই সমস্ত হলফনামা, এগুলোর প্রেক্ষিতে সিবিআই যে যে রিপোর্ট পেশ করলো আর এদের হলফনামা কনসিডার করে অ্যারাউন্ড 5,500 টেন্টেড ক্যান্ডিডেট চিহ্নিত হলো। আদালত নির্দেশ দিল এদের চাকরি বাতিল করো, সিবিআই ইনভেস্টিগেশন করো। এইখানে এই ঘটনার সমাপ্তি ঘটতে পারত। আমি সেই জায়গায় স্যার একটা প্রশ্ন জিজ্ঞেস করব, সেটা হলো যে এই যে 5,500 চাকরিজীবী যাদের একদম সরাসরি দুর্নীতির প্রশ্ন তাদের ক্ষেত্রে আছে, আমরা শুনেছি এর আগে 17 রকমের কারচুপির কথা বলা হয়েছে। এবার একদল সহজ যোগ বিয়োগের নিয়মে বলে যাচ্ছেন যে 26,000, তার মধ্যে থেকে 5,500কে আমরা টেন্টেড অপরাধী হিসেবে ধার্য করতে পেরেছি, যে তারা সরাসরি ঘুষ দিয়েছেন বা ওএমআর জালি করেছেন বা জালি সার্টিফিকেট বার করেছেন, সুপার নিউমেরিক্যাল পোস্টের মাধ্যমে অন্যান্য যে সকল সমস্যাগুলো সেগুলো হয়েছে। বাকি যে অংশ রয়েছে সে অংশ বিপুল, সেই অংশের মধ্যে আরো বেশ কিছু রকমের দুর্নীতি আছে। প্রায় আমি যথা শুনলাম যে 14 রকমের কারচুপির অভিযোগ রয়েছে। সেই কারচুপির অভিযোগ এখনো আনআইডেন্টিফাইড। এই আনআইডেন্টিফাইড যে দুর্নীতির অভিযোগ, তার দায় কার? আমি আসছি সেখানে। আমি আর কয়েকটি কথা বললে আপনার এই এপিসোডটা ক্লিয়ার হবে। তাহলে 5,500 যখন চিহ্নিত হলো, আদালত নির্দেশ দিল 5,500 বাতিল, সিবিআই ইনভেস্টিগেশন করো। রাজ্য যদি এখানে মেনে নিত তাহলে এই ঘটনার সমাপ্তি করতে পারতো। এর সঙ্গে জড়িয়ে আছে যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করার কাজ সিবিআই করতো, বা হয়তো আরো কিছু দুর্নীতি বেরিয়ে আসতো। আচ্ছা, রাজ্য এটাকে না মেনে এটাকে চ্যালেঞ্জ করে গেল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট নির্দেশ দিল যে পুনরায় শুনানি করা হোক, সিবিআই এর তদন্ত রইল। স্যার এটা কত সাল নাগাদ? এইটা 2024 সাল। 24 সালের, হ্যাঁ। ফলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল পুনরায় শুনানি করতে হবে, কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনের ব্যাপারে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করলো না, আবার একবার শুনানির সুযোগ দিল। আচ্ছা, যেহেতু রাজ্য সরকার দাবি ছিল যে না এখানে ভুল হচ্ছে, এই সংখ্যক ক্যান্ডিডেট বাতিল হবে না, আমাদেরকে শুনানি না করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পুনরায় শুনানি শুরু করলো। এই শুনানিতে আরো স্পষ্ট হলো যে না 5,000 নয়, এর বেশিও একটা অংশ আছে যাদেরকে চিহ্নিত করা যাচ্ছে না। 2024 সাল নাগাদ, আমি সরি টু ইন্টারাপ্ট, 2024-এ যে হাইকোর্ট রায় দিয়েছে তাতে তো সম্পূর্ণ প্যানেল বাতিলের কথা বলা হয়েছে, তাই নয় কি? এইটা আমি হাইকোর্টে দুটো ফেজে হয়েছে। ফার্স্ট ফেজে 5,500 বাতিল করেছে, যদি রাজ্য মেনে নিত তাহলে এখানেই এ সমাপ্তি করতো, এরপরে অপরাধীদের চিহ্নিত করে তাদেরকে বিচার করা হতো অপরাধের, বা হয়তো তদন্ত করতে গিয়ে আরো কিছু বের হতো। কিন্তু এইটাকে রাজ্য সরকার মানেনি। রাজ্য সরকার এর বিরুদ্ধে, এবং যাদের চাকরি বাতিল হলো তারা এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেন। বুঝতে পেরেছি। সুপ্রিম কোর্টে তারা গিয়ে বললেন যে আমাদেরকে শুনানি না করেই এই 5,000 5,500কে বাতিল করে দেওয়া হলো, এটা অন্যায় হয়েছে, আমাদেরকে পুনরায় শুনানি করতে হবে। সুপ্রিম কোর্ট এই রায়ে হস্তক্ষেপ না করেই বললেন ঠিক আছে আবার শুনানি করুন। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে পাঠানো হলো, হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আবার শুনানি করলেন। এই শুনানি পর্বে হাইকোর্টের কাছে স্পষ্ট হলো 5,500 নয়,
এর বাইরে অনেক বড় অংশ আছে যাদেরকে চিহ্নিত করা যাচ্ছে না, তখন এই সেকেন্ড ফেজে হাইকোর্ট এন্টায়ার প্যানেলটাকে বাতিল করলেন। সেটা গ্রুপ সি, গ্রুপ ডি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, সবটা। তাহলে আমি যে কথা বলার চেষ্টা করছি যে রাজ্য সরকার অপরাধ করেছে, সেই অপরাধকে ঢাকা দেওয়ার জন্যে তারা সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্টে গিয়ে বলল শুনানি না করে এইসব করা হচ্ছে। সুপ্রিম কোর্ট আবার পুনরায় শুনানির সুযোগ দিলেন, শুনানি পর্বে দেখা গেল আরো ভয়ঙ্কর কাণ্ড। মানে রাজ্য সরকার কোথাও না কোথাও আম বাঁচাতে গিয়ে আম এবং ছালা দুটোকেই বিসর্জন দিয়েছে। একদম। এই পরে সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে যাওয়া হয়েছে। যখন এই রায়ের বিরুদ্ধে যাওয়া হলো, যখন এন্টাস প্যানেল বাতিল করলো, তখন আমরা সত্যি সত্যি আমরা আইনজীবীদের, যারা প্রগতিশীল আইনজীবীদের অংশ, তারা সত্যি সত্যি চিন্তায় পড়লাম যে তাই তো সমাজের প্রভাব কি পড়বে। একটা বড় অংশের ছেলেমেয়েরা আসে যারা প্রত্যন্ত গ্রাম থেকে লেখাপড়া করে এসছে, তারা পিছিয়ে পড়া সম্প্রদায়ের, আদিবাসী হতে পারে, দলিত হতে পারে, মুসলিম মাইনরিটিস হতে পারে, খ্রিশ্চান হতে পারে। একটা বৃহত্তর অংশের মানুষ তারা এই সিলেকশন প্রসেসের উপর নির্ভর করে থাকে, দীর্ঘদিন অপেক্ষায় থাকে যে লেখাপড়া শিখে স্কুলের টিচার হবেন। এবং আপনি যদি, মানে আমি নিজেও গ্রামের ছেলে, আমরা জানি যে গ্রামের দিকে শিক্ষক হওয়ার প্রবণতাটা প্রবল। না, আমাদের পড়াশোনা করার একটা প্রধান মোটিভ হলো এসএসসি তো আছে, সেই জায়গা থেকে একটা চাকরি পাবো আর কি, একটা চাকরি পাবো। তো এই যে পিছিয়ে পড়া সম্প্রদায়ের কথা উল্লেখ করলাম, এই কারণেই উল্লেখ করলাম যে এই সম্প্রদায়ের ছেলেমেয়েরা, এরা হয়তো পরিবারে একজনই লেখাপড়া শিখে উঠে এসছে এবং তাকে ফলো করে গ্রামের আরো 5 জন পড়াশোনা শুরু করেছে। সে যদি স্কুল টিচার হতে পারে, তাহলে দেখবেন ওই গ্রামের পড়াশোনা করার অ্যাটমসফিয়ারটাই বদল হয়ে যাচ্ছে। একদমই তাই। এবং তাকে ফলো করে ওই সমাজটার বদল হচ্ছে, সে সেখানে রোল মডেল হয়ে যাবে, তাহলে এখন এই যদি তার চাকরিটা বাতিল হয়, যে যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছে, মানে তাহলে সমাজে যে প্রভাব পড়বে, তার ব্যক্তি জীবনে, যে লোকটি, যে ছেলেটি চাকরি পেয়েছিল, তার ব্যক্তি জীবনে যে প্রভাব পড়বে, তার সাংসারিক জীবনে যে প্রভাব পড়বে, তা ভয়ানক। এই কথা মাথায় রেখে আমরা কয়েকটি এসএলপি ফাইল করলাম হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে। একদম আমাদের দাবি ছিল যে যোগ্য প্রার্থীদেরকে বাছাই করুন, তাদের চাকরিটাকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে। এখন হাইকোর্টও বারে বারে স্কুল সার্ভিস কমিশন, স্টেট, সিবিআই, এদের সকলকে বারে বারে নির্দেশ দিয়েছে, পার্টিকুলারলি স্কুল সার্ভিস কমিশনকে, যে আপনাদের কাছে এন্টায়ার রেকর্ড, আপনারা সিলেকশন প্রসেস কন্ডাক্ট করেছেন, আপনারা বলুন যে কারা টেন্টেড, কারা টেন্টেড নয়, কারা প্যানেল বহির্ভূত, কাদের অ্যাপয়েন্টমেন্ট প্যানেল এক্সপায়ারি হওয়ার পরে হয়েছে, কাদের অ্যাপয়েন্টমেন্ট সুপারসিডিং করে হয়েছে, কাদের অ্যাপয়েন্টমেন্ট ওএমআর ম্যানিপুলেট করে হয়েছে, এই তালিকা আপনারা দিন। স্কুল সার্ভিস কমিশনকে হলফনামা দিয়ে এসএসসি যেটা জানালো, তাতে প্যানেল বহির্ভূত নামটা দিল, তারা প্যানেল এক্সপায়ার করার পরে কাদের অ্যাপয়েন্টমেন্ট সেটা দিল, কাদের সুপারসিডিং করে হয়েছে সেটাও দিল। ওকে, কিন্তু ম্যানিপুলেশনের পার্টে আর ডিসক্লোজ করলেন না। সমস্যাটা হলো এখানেই। সুপ্রিম কোর্টেও বারে বারে এই প্রশ্ন উঠেছে, এসএসসিকে সুযোগ দিয়েছে, তারপরেও তাদের কাছে এই হলফনামা দিয়ে পাওয়া যায়নি তালিকা। যে কারণেই আমি প্রথমেই ক্ষমা চাইলাম যোগ্য প্রার্থীদের কাছে, যে আমরা চেষ্টা করেছিলাম, পারলাম না, ক্ষমা করবেন আমাদেরকে। এখান থেকেই স্যার একটা অবভিয়াস প্রশ্ন উঠে আসে, সেটি হলো যে এই 5,500 এবং তাকে বাঁচানোর জন্য রাজ্য সরকারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় নিশ্চয়ই তাদের এই কথা মাথায় রাখার কথা ছিল, কেননা পর্ষদ কিছু জানে না, এটা হতে পারে না। সে 2018 সাল নাগাদ তার নথি পুড়িয়ে দিয়েছে, তারপরেও দাঁড়িয়ে নাইসা বা অন্যান্য সংস্থার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সিবিআই নথি বার করেছে এবং স্ক্যান কপি বার করেছে।
সেইটার ভিত্তিতেই পরবর্তী যা পুড়িয়ে দিয়েছে তদন্ত বলে দাবি প্রক্রিয়া, করেছে, হ্যাঁ পুড়িয়ে দিয়েছে হ্যাঁ বলে দাবি করেছে, আমরা কেউ দাবি দেখিনি। করেছে, হ্যাঁ, হ্যাঁ ঠিক, সেই বেসিসেই তদন্ত প্রক্রিয়া এগিয়েছে। এবার ঘটনাটি হলো, সেটা হলো যে এই যে ওয়েমান ম্যানিপুলেশনের ব্যাপার, যেটার পিছনে আরো একটা বিপুল অংশ, ধরা যাক প্রায় 5,500 বাদ দিয়ে যদি প্রায় 20,000 চাকরিজীবী সেখানে রয়েছে এবং তারা 8 বছর ধরে চাকরি করছেন, তাদের ভবিষ্যৎ আছে। যেই প্রসঙ্গটা আসছে বারবার করে, যে একজনও যদি এর মধ্যে নিরাপরাধ থাকে, এবং একজন না, যে তার সংখ্যাটা যে একজন নয়, তার থেকে আরো বেশি, সেটা নিশ্চয়ই আপনার আমার সকলেরই অবগত। সেই মানুষগুলোর কি এরকম দায় ছিল যে তারা এই নরক যন্ত্রণা আজকে দাঁড়িয়ে ভোগ করছে? এবং এই নরক যন্ত্রণা তো আজকের থেকে ভোগ করা শুরু হলো বা কাল থেকে ভোগ করা শুরু হলো তা নয়। প্রত্যেকদিন স্কুলে যাওয়া, স্কুল থেকে ফেরা, সেই সময় মাথার ভেতর টিক 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 করে যদি এই ঘটনা চলতে থাকে যে আমার এই চাকরিটা আজকে আছে, কালকে নাও থাকতে পারে, এবং তার দায় আমার নয়, এইটা তাদের কাছে, এটা জীবিত অবস্থায় তাকে এক প্রকার মানে হাড়ি কাঠে চড়ানোর মতন একটা বিষয়। ঠিকই তো। সেই বিষয়ে দাঁড়িয়ে পর্ষদ কি বলছে, এই কথা যদি আপনি একটুখানি ক্লিয়ার করেন। দেখুন, পর্ষদ, রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন, এরা সবাই কোথাও গিয়ে হাত মিলিয়ে চলেছে। আমার কোনোদিন মনে হয়নি যে এরা কেউ সত্যি সত্যি একটা রাষ্ট্র ব্যবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে তাদের যা দায়, একটা নিরপেক্ষ সংস্থা যেভাবে কাজ করা উচিত, তারা কেউ সেই দায় পালন করেছে, সেই দায়িত্ব পালন করেছে। এবং এটা আপনি যে যন্ত্রণার কথা মাথায় রেখে বলছেন, আমি আমার ছোটবেলার কথা মনে করতে পারি। একজন স্কুল শিক্ষক, তার সঙ্গে ছাত্রের যে সম্পর্ক, সেই সম্পর্ক গড়ে ওঠে, এবং এই সম্পর্কটা একটা ইউনিক সম্পর্ক। আমরা সেই কালকেই ছাত্র, বিভিন্ন ছবি দেখছিলাম, যে ছবিতে দেখা যাচ্ছে বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে ভেঙে পড়ছে তাদের শিক্ষকদেরকে ছেড়ে যেতে হচ্ছে বলে। খুব স্বাভাবিকভাবেই, যে যেই ছাত্রটি তার শিক্ষকের কাছে শিখছে, যে যোগ্য শিক্ষক, যে সত্যি সত্যি ছাত্রকে ইমপ্রেস করতে পেরেছে, হুম, যে শিখতে চাইছে, তার কাছে সে তার পিতৃতুল্য। ফলে তার সঙ্গে যে বন্ডিং তৈরি হয়েছে, সেই বন্ডিংটা গতকাল থেকে বিচ্ছেদ হলো, একদম। এবং এই বিচ্ছেদটা যান্ত্রিক উপায়ে হলো। যেখানে যেখানে শিক্ষকের কোনো দোষ ছিল না, ছাত্রের কোনো দোষ ছিল না, তারা তাদের দায়িত্ব পালন করেছে, যোগ্যতার নিরিখে তারা কোয়ালিফাই করেছে, তারপরেও সেই বিচ্ছেদ তাদেরকে মেনে নিতে হচ্ছে। এদের আমি দেখেছি 6 মাসের বাচ্চা, 8 মাসের বাচ্চা, কারো 2 বছরের বাচ্চা আছে বলে তারা দাবি করেছে। অল্প কয়েকদিন বিয়ে করেছে, বাড়ি তৈরি করেছে, ব্যাংক লোন নিয়েছে। এই ব্যাংক লোনও দিয়েছে এই চাকরির ভিত্তিতে। চাকরির বেসিসে। তাহলে রাষ্ট্রায়ত্ত সংস্থা লোন দিয়েছে, রিকভার করবে লোন, আমার টাকা, আপনার টাকা, সেই টাকা রিকভার করবে স্কুলের চাকরির মাইনে থেকে। এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উপরে কি প্রভাব পড়বে? এই বাচ্চা মেয়েটির উপরে কি প্রভাব পড়বে? তার স্ত্রীর উপরে কি প্রভাব পড়বে? তার বৃদ্ধ বাবা মায়ের উপর কি প্রভাব পড়বে? আর বৃহত্তর সমাজের কথা তো আগে বললামই। তাহলে রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে যারা ছিল, যাদের দায়িত্ব ছিল নিরপেক্ষভাবে এই সিলেকশন প্রসেসকে চালানো, শেষ করা, সেখানে তারা এমন একটা পরিস্থিতি তৈরি করলো সচেতনভাবে, যেখানে পুরো রাষ্ট্র ব্যবস্থাটাকে ভেঙে পড়ার জোগাড় হয়েছে। পাশাপাশি একজন অযোগ্য শিক্ষককে যদি নিয়োগ করা হয়, ঠিক একই কাণ্ডটাই ঘটবে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। যে শিক্ষক আগামী সমাজকে গঠনের দায়িত্ব নিয়েছে, সেই শিক্ষক যদি নিজে কোয়ালিফাইড না হয়, তাহলে আগামী দিনে সমাজ কোন পথে যাবে? তার নির্দেশিকা কে দেবে, কে তৈরি করবে? ফলে যখন রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার দায়ভার যাদের ঘাড়ে আছে, সেটা মন্ত্রিসভার নেতৃত্বে পলিটিক্যাল এক্সিকিউটিভ হতে পারে, বা আমলা যারা এইসব পাবলিক সার্ভিস কমিশন বা বিভিন্ন নিয়োগের মধ্যে দিয়ে যারা নিযুক্ত হয়, দুজনেরই দায়িত্ব ছিল সংবিধানের নিরিখে নিরপেক্ষতা বজায় রেখে এই রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করা। আর তারা যখন অপরাধের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলে,
তারা যখন অপরাধী নিজেরা হয়ে যায় তখন রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ে। আজকে যেমনভাবে এই শিক্ষকগুলোর উপরে প্রভাব পড়লো যারা যোগ্য শিক্ষক, একইভাবে আপনি দেখুন বৃহত্তরভাবে অংশে ভাবতে গেলে রাষ্ট্র ব্যবস্থার উপরে বিরাট প্রভাব পড়বে এই দুর্নীতির কারণে। একদম স্যার, আমি এই জায়গা থেকেই একটি প্রশ্ন, যে প্রশ্নের কথা চ্যানেল মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় বিশেষ আলোচিত হচ্ছে না বলেই আমি দেখছি, অত্যন্ত দুঃখের সাথে দেখছি। তার কারণ একটা স্কুল দাঁড়িয়ে আছে কিসের জন্য? এই যে চাল থেকে কাঁকড় বাছার কথা বারবার করে বলা হচ্ছে, এই উপমা ব্যবহার করা হচ্ছে, এই চাল থেকে কাঁকড় বাছার মধ্যে চাল বা কাঁকড় কিসের জন্য? ভাতটা রান্না হবে সেই জন্য। তো ভাতটা কাদের জন্য রান্না হবে? ভাতটা রান্না হবে সেই সকল প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে মফস্বল, মফস্বল থেকে শহর, সেই সকলের, সেই সব স্কুলের বাচ্চাদের জন্য যাদের বুনিয়াদী শিক্ষার সঙ্গে যুক্ত এই বিষয়টি। এই বুনিয়াদী শিক্ষা তা কিভাবে পরবর্তীতে এই আজকের দিন থেকে চলবে সে সম্পর্কে কি মন্তব্য তারা করছেন, পর্ষদ থেকে শুরু করে রাজ্য সরকার? কেননা আমি তাদের সব কথায় দেখতে পাচ্ছি দোষারোপ, পাল্টা দোষারোপ। একটি বারের জন্য একটা কথা বলেছেন অবশ্য, 30 এপ্রিল থেকে স্কুল বন্ধ গরমের কারণে, গরমের কথা বলে তিনি স্কুল বন্ধ করার কথা বলছেন এবং সেই অনুযায়ী চলছে। এ বাদ দিয়ে আর কোনো কথাই বুনিয়াদী শিক্ষার যারা প্রধান উপভোক্তা সেই সকল ছাত্রছাত্রীদের সম্পর্কে বলা হলো না। আজকে 3 লাখ, আমি যদি ভুল না করি, 3 লাখ ছাত্র এইচএস থেকে কমছে, এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল না। প্রায় 50,000 ছাত্র তারা ট্যাব নিয়েছে অথচ পরীক্ষা দেয়নি। তার মানে এই সকল শিক্ষার ক্ষেত্রে যে একটা প্রবল অমানিসার জগৎ আসতে চলেছে সেটা পরিষ্কার। এ বিষয়ে রাজ্য সরকার বা পর্ষদ তার কি বিন্দুমাত্র কোন রকমের ভাবনা আছে বলে আপনি দেখছেন? একটু যদি জানান। দেখুন, আমি শুরুতেই যে কথা বলবো, এই পর্ষদ তৈরি হয়েছে একটি আইন দ্বারা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাক্ট। এখন এই যে আইনে এই বোর্ড তৈরি হয়েছে, সেই আইনই এই বোর্ডকে কিছু দায় দিয়েছে। এই দায়গুলির মধ্যে অন্যতম হচ্ছে এই স্কুলগুলোকে পরিচালনা করতে হবে, আইনের নিরিখে পরিচালনা করতে হবে এবং ছাত্রদের স্বার্থে পরিচালনা করতে হবে। এবং এই স্কুল পরিচালনা করতে পরবর্তীকালে আরও কিছু আইন এসছে, আপনারা জানেন, রাইট টু এডুকেশন অ্যাক্ট এসছে, একদম আর্টিকেল 21A এসছে কনস্টিটিউশনে, যেখানে শিক্ষার অধিকারকে নিশ্চিত করা হয়েছে আপ টু 14 ইয়ার্স। তাহলে আর একই সঙ্গে এনসিটি আছে, যারা কিনা স্ট্যান্ডার্ড অফ এডুকেশনকে ফিক্স করে। তাহলে এই এনসিটি যে স্ট্যান্ডার্ড অফ এডুকেশন ফিক্স করেছে সেটাকে নিশ্চিত করার দায়িত্ব ছিল এই পর্ষদের। এনসিটি যে স্ট্যান্ডার্ড অফ এডুকেশন ফিক্স করেছে সেই কোয়ালিটিকে নিশ্চিত করার দায়িত্ব ছিল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে। তাহলে এই যে স্কুলগুলো যারা অযোগ্য শিক্ষক নিয়োগ হচ্ছে, বা এই যে এতগুলো শিক্ষক যোগ্য শিক্ষকও তারা চাকরি থেকে বাতিল হয়ে গেল যাদের চাকরি, তার ফলে যে শূন্যস্থান তৈরি হলো, তার একটা প্রভাব তো শিক্ষা জগতে পড়বে। এখন তাছাড়াও আমাদের বিগত দিনে আমি আজকেই একটি মামলা রায় হয়েছে আমাদের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, আচ্ছা, যেখানে শিক্ষামিত্র যাদের সংখ্যা আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 1400। আচ্ছা, 2006 সালে যখন সর্বশিক্ষা অভিযান শুরু হয়েছে, তখন আপনারা জানেন প্যারাটিচার, শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র তারা বিভিন্ন স্তরে নিয়োগ হয়েছে এবং তাদের জন্যে সেই সময়কার লেফট ফ্রন্ট গভর্নমেন্ট সার্কুলার জারি করে বলেছিলেন যে এরা 60 বছর পর্যন্ত কাজ করতে পারবেন। একদম। এবং যেহেতু রাইট টু এডুকেশন অ্যাক্ট ছিল না, যেহেতু আর্টিকেল 21 তখন আসেনি, তখন এই স্কিমের মাধ্যমেই সকলের জন্য শিক্ষা নিশ্চিত করা হতো। রাইট টু এডুকেশন অ্যাক্ট তারই সাবস্টিটিউট, যেখানে স্পেশাল এডুকেশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, কথা বলা হয়েছে। এখন আমি 1 মিনিট একটু ইন্টারাপ্ট করছি। যারা এই লাইভটি দেখছেন তারা প্রত্যেকে আপনাদের মতামত এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তা কমেন্ট বক্সে জানাতে পারেন, কেমন? এইটা একটুখানি
অবশ্যই আমাদের আলোচনা শুনে আপনাদের যদি কোনো প্রশ্ন মনে আসে, তাহলে আপনি অবশ্যই আপনার মতামত, আপনার প্রশ্ন কমেন্ট বক্সে জানাতে পারেন। স্যার, প্লিজ কন্টিনিউ। ঠিক। তো সেক্ষেত্রে 2014 সালে এই সমস্ত শিক্ষামিত্রদের অ্যাপয়েন্টমেন্টকে টার্মিনেট করে দেয় রাজ্য সরকার। বলে দেওয়া হয় আর দরকার নেই আপনাদের চাকরি। আমরা অথচ চ্যালেঞ্জ করে 60 বছর অবধি কাজ করার কথা ছিল। ঠিক, আমরা 16 সালে চ্যালেঞ্জ করি। হাইকোর্ট 24 সালে সিঙ্গেল বেঞ্চ রায় দিয়ে বলে যে এদেরকে পুনর্বহাল করতে হবে এবং এরিয়ার ডিউজ দিতে হবে। তার এগেনস্টে রাজ্য সরকার অ্যাপিলে যায়, সেই অ্যাপিল আজকে খারিজ হয়ে যায়। তাহলে আমি যে কথা বলার চেষ্টা করছি যে এই যে আপনি বললেন যে একটা বৃহত্তর অংশের ছেলে বা মেয়ে তারা স্কুল ছুট হচ্ছেন, এই শিক্ষামিত্র এদের দায়িত্ব ছিল, এদের কাজটি হচ্ছে এই যারা স্কুল ছুট এদেরকে আবার স্কুলে অন্তর্ভুক্ত করা এবং মেনস্ট্রিম করা। আর এবছর দেখুন একটা বড় অংশের মেয়েরা, বোধহয় অ্যারাউন্ড 19% সংখ্যায় কমে গেছে উচ্চ মাধ্যমিকে। হ্যাঁ, তাহলে আপনি যে কথা বলছেন সে কথার মাথা রেখেই বলছি যে একটা বড় অংশের ছেলেমেয়েরা তারা স্কুল থেকে বেরিয়ে আসছে, শিক্ষা জগৎ থেকে বেরিয়ে আসছে। সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, প্রায় 12,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। তাহলে এই হচ্ছে যেগুলো রয়েছে পরিস্থিতি। সেগুলোর মধ্যে অনেকগুলোই 6 প্রাইমারি স্কুল, এবং এই কথা একদম। তো বারবার করে শোনা যাচ্ছে যে কলকাতা শহরে মাত্র 70টি মডেল স্কুল থাকবে, তা বাদ দিয়ে সব স্কুলগুলোকে তুলে দেওয়া হবে। আসলে যেটা বলার চেষ্টা করছি আমি, এই সরকারি শিক্ষার যে ব্যবস্থা, যে শিক্ষা গ্রামে প্রান্তরে গরিব মানুষের কাছে পৌঁছে গেছিল, সেই বাড়ির চাষির বাড়ির ছেলেটা আজকে স্কুল টিচার হচ্ছে, এই ব্যবস্থাটাকে ভেঙে দাও। সরকারি শিক্ষার পরিবর্তে বেসরকারীকরণ করো, এবং বড় বড় স্কুলগুলো ফুলে ফেপে উঠছে, যেখানে শুধু বড় লোকের ছেলেরা লেখাপড়া শিখবে। এই গরিবের ছেলেরা যদি লেখাপড়া না শেখে তাহলে স্কুল সার্ভিস কমিশনের দরকার হবে না, আর কেউ চাকরির দাবিও করতে আসবে না। ফলে সরকার তার দায় ঝেড়ে ফেলতে পারবে। ফলে দুর্নীতি করার একটা লক্ষ্য, যেমন দুর্নীতির একটা দিক আমরা দেখতে পাচ্ছি, আর একটা বৃহত্তর দিক যেটা আলোচনাতে আসছেই না, সেটা হচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দাও, ভেঙে দাও, আর শিক্ষা প্রতিষ্ঠানটাকে মুনাফার জায়গা করে দাও, যেটার বিরোধিতা করতে হবে আমাদের সকলকে মিলে। আমি স্যার ঠিক এই জায়গা থেকেই বলছি যে এই যে রায় দান হলো এবং তার পরবর্তীতে দাঁড়িয়ে পর্ষদের মানে যে অ্যাটিটিউড দেখছেন, সেই অ্যাটিটিউডের মধ্যে কি কোথাও, বা রাজ্য সরকারের অ্যাটিটিউডের মধ্যে কোথাও কি এই গূঢ়াভিসন্ধিটি ফুটে উঠছে যে এটা আদপে যদি এই সিস্টেমটা আস্তে আস্তে ধুঁকতে ধুঁকতে লাল ফিতের ফাঁসে জড়াতে জড়াতে বন্ধ হওয়ার দিকে যায়? কারণ আমরা জানি এর কিছুদিন আগেই খবর এসছে যে আদানির কাছে এই জমিগুলো বেচবার কথা, এবং প্রাইভেট স্কুল যা ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে শহরতলিতে, তাকে গ্রাম বরাবর ঠেলে নিয়ে যাওয়া এবং দিনের শেষে গিয়ে এই শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে প্রাইভেটাইজ করে দেওয়া। এই রায়দানের মধ্যে কি কোথাও না কোথাও গূঢ়াভিসন্ধিতে এই প্রাইভেটাইজেশনের ছক প্রবিস্ফুট হচ্ছে? সেটা একটুখানি যদি দেন। আমার তো মনে হয় এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। বিগত কয়েক বছরের যদি অ্যাসেসমেন্ট করা যায়, এই সমীক্ষা করলেই বোঝা যাবে যে কত বৃহত্তর। আমার কাছে একটা সমীক্ষা, আমি যেহেতু এই মামলাগুলি করছিলাম তাই জন্য আমার কাছে রিপোর্টগুলোও আছে, প্লিজ এবং সেই রিপোর্টের প্রেক্ষিতেই আমি বলছি, যেটা বৃহত্তর অংশের ছেলেমেয়েরা স্কুল ছুট হচ্ছে, তারা স্কুলে যাচ্ছে না, যে কারণে মিড ডে মিল চালু করা হলো। আপনি যদি একটু পেছনের দিকে চলে যান, ইউপিএ গভর্নমেন্ট লেফট ফ্রন্টের সময়টা আর এখনকার যদি কম্পেয়ার করেন, তাহলে বুঝতে পারবেন যে যারা মিড ডে মিলের কাজ করছে আজকের দিনে, তাদের কোনো রেকগনিশন নেই। আমরা তাদের হয়েও লড়ছি, তাদের কোনো আইডেন্টিটি নেই, এবং যে খাবারটা দেওয়া হচ্ছে সেটা একদম নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। একটা ন্যূনতম পুষ্টি নিশ্চিত করতে গেলে যে খাদ্যের কথা বলা আছে বিধিতে, তা কোনোটাই মানা হচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ খাবার দেওয়া হচ্ছে, কম খাবার দেওয়া হচ্ছে, কম পুষ্টির খাবার দেওয়া হচ্ছে, এবং একই সঙ্গে চাইল্ড লেবার বেড়ে যাচ্ছে। একদিকে যেমন বলছি স্কুল ছুট হচ্ছে, আর পাশাপাশি আমি বলছি চাইল্ড লেবার বেড়ে যাচ্ছে। ফলে
যদি মানে যেটা হয় আর কি, একটা আইনের শাসন থেকে যখন সরে গিয়ে পুরোটাই একটা অব্যবস্থা তৈরি হয়ে যায়, তখন যা যা হওয়ার কথা, রাষ্ট্র ব্যবস্থা ভেঙে যাওয়ার ক্ষেত্রে যা যা প্রয়োজন সব হচ্ছে। এবং যার কারণে এই যে কথা আপনি বলছিলেন যে স্কুলগুলো প্রাইভেটাইজ করার পরিকল্পনা যা মাথায় নিয়ে ঘুরছে, তা এখন স্পষ্ট হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এবং আগে আমরা কলকাতা বা কলকাতার আশপাশগুলোতে আমরা দেখতাম এই প্রাইভেট স্কুলগুলো। আমি বলছি এখন একটু গ্রামের দিকে চলে যান, একটা অ্যাসপিরেশন তৈরি হয়েছে। একটা যে চাষি, যে শ্রমিক, তার ছেলে মেয়েকেও লেখাপড়াটা শেখাতে হবে, এই অ্যাসপিরেশনটা তৈরি হয়ে গেছে। ফলে যে শ্রমিকটি দিনে ন্যূনতম রোজগার করছে, সে তার সম্পূর্ণ টাকাটাকে, যেহেতু সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেই টাকাটাকে সেই কিভাবে টাকাটাকে সঞ্চয় প্রাইভেট করে স্কুলে। ওই ওই বেসরকারি স্কুলে ভর্তি করানোর চেষ্টা করছে। এবং আখেরে সেই বেসরকারি স্কুলে তার ছেলে মেয়েকে শেষ পর্যন্ত শিক্ষা দেওয়ার ক্ষমতা তার ছিল না, পাচ্ছেও না। ফলে এই অর্থের অপচয় তো হচ্ছেই, একই সঙ্গে তার ছেলেটিকে লেখাপড়া শিখিয়ে সেই পর্যায়ে পৌঁছাতে পারছে না। ফলে একটা চূড়ান্ত অব্যবস্থার দিকে আমাদের সমাজ এগিয়ে যাচ্ছে। স্যার, শেষ আরেক দুটো প্রশ্ন, তারপরে আমরা অবশ্যই আপনারা যে প্রশ্ন করছেন কমেন্ট বক্সে, সেই কমেন্ট বক্সের প্রশ্নের দিকে চলে যাব। জাস্ট দুটো প্রশ্ন। সেটা হলো যে এটাও খুব উল্লেখ্য যে এই প্রশ্ন বারংবার উঠে আসছে যে যারা ঘুষ দিল, যারা ঘুষ দেওয়া মানুষদের সাথে দুর্ভাগ্যজনকভাবে পড়ে গিয়ে সন্দেহাতীত হতে পারলো না বলে তাদের চাকরি গেল, তারা তো জীবনের চরমতম বলা যেতে পারে এক প্রকার যন্ত্রণার মুখে পড়লো। যারা ঘুষ নিল, যে অংশ, যে পর্ষদের যেই মাথারা একটার পর একটা ঘুষ নিয়ে তারা এই শিক্ষা ব্যবস্থাকে বা এই চাকরির ব্যবস্থাকে এক প্রকার দুর্নীতির মুখে ঠেলে দিল, এদের কি হলো, এদের কি হচ্ছে, এই দিকটা যদি একটুখানি আমাদের ক্লিয়ার করুন, কারণ মৃদু ভৎসনা ছাড়া তো বিশেষ কিছু লক্ষ্য করা যাচ্ছে না। দেখুন, এটা খুব দুর্ভাগ্যের বিষয়। আমি মাঝে মাঝেই বলি কথাটি, যে আমাদের সংবিধানে যতগুলো নিরপেক্ষ সংস্থা আছে, সেটা পাবলিক সার্ভিস কমিশন হতে পারে, সেটা স্কুল সার্ভিস, যেটা সেটা ইলেকশন কমিশন হতে পারে, সিএজি হতে পারে, বা যতগুলো স্ট্যাচুটারি ইন্ডিপেন্ডেন্ট বডি আছে, সেটা সিবিআই হতে পারে, এসএসসি হতে পারে, এই সবকটা সংস্থা যেহেতু নিরপেক্ষভাবে কাজ করতে ব্যর্থ হচ্ছে এবং কোথাও গিয়ে রাজনৈতিক নেতাদের ডিরেকশনে তারা চলছে, যার কারণে তদন্ত হচ্ছে, কিন্তু তদন্ত যে গতিতে হওয়ার কথা ছিল, তদন্ত যত দ্রুত নিষ্পত্তি হওয়ার কথা ছিল, তা হচ্ছে না। ফলে একটা বৃহত্তর অংশের মানুষের মধ্যে সিবিআই সম্পর্কেও একটা অনীহা তৈরি হয়েছে। অবশ্যই। এবং যার কারণে যারা অপরাধী তারা ছাড়া পেয়েও যাচ্ছে, বা অপরাধী সবাইকে আইনের আওতায় নিয়েও আসা যাচ্ছে না। আমি যে কথা বলে এটা শেষ করতে চাই, এই বিষয় নিয়ে অনেকবারই আমরা বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি বিভিন্ন ক্ষেত্রে। যে কথা নিয়ে শেষ করতে চাই, মুখ্যমন্ত্রী জাজমেন্টের পরে একটা প্রেস কনফারেন্স করে। সেই প্রেস কনফারেন্সে উনি বলেন যে উনি জানেন যে কারা এই অপরাধ করেছে, কোন জেলা থেকে এই অপরাধ সংগঠিত হয়েছে বেশি করে। এবং আমরা জানি যে গ্রুপ সি গ্রুপ ডির একটা বড় অংশের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে পূর্ব মেদিনীপুরে। আমরা জানি বেশ কিছু বিজেপি নেতা নেত্রীর নাম এই প্যানেলে আছে। তাহলে মুখ্যমন্ত্রী আগামী 7 তারিখ ইন্দোর স্টেডিয়ামে যে মিটিং ডেকেছেন, সেই মিটিংয়ে আমাদের দাবি আপনাদের মাধ্যমে আমি করতে চাইছি, কারণ আমি আজও ওই যোগ্য প্রার্থীদের হয়ে লড়াই করতে চাই, ওদেরকে বাঁচাতে চাই, সেটাই আমার দায় বলে মনে করি। এসছে যে চাকরিহারাদের চাকরি পাওয়ার কি, ফিরে পাওয়ার কি কোনো উপায় আছে? আমি সে কথাটাই আনসার দিচ্ছি। ইনফ্যাক্ট আমি মুখ্যমন্ত্রীর কাছে দাবি করব, আপনি যা করছেন, যা প্রেস কনফারেন্সে যেসব নাটক করেছেন, এগুলো বন্ধ করে যদি
দয়া করে যে কথা আপনি বলেছেন, যেটা যাদেরকে আপনি অপরাধী হিসেবে চিহ্নিত করেছেন, সেই তালিকাটি প্রকাশ করে দেন। তাহলে আমরা আবার চেষ্টা করব সুপ্রিম কোর্টে একটা রিভিউ পিটিশন যদি করা যায়। কারণ আমাদের কাছে সমস্যা একটাই ছিল, যা আমরা সেগ্রিগেট করতে পারছি না। আমরা যদি আজও, আমি মনে করি, যদি সেগ্রিগেট করে সুপ্রিম কোর্টের কাছে একটা আরেকবার দরবার করি, আমরা প্রার্থনা করি যে এখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সাধারণ মানুষের চাপে অ্যাটলিস্ট সম্বিত ফিরেছে, যে সেগ্রিগেট সে করতে চায়, সে অপরাধীদের তালিকা প্রকাশ করতে চায়, তাহলে সুপ্রিম কোর্ট হয়তোবা আমাদের এই আবেদনে সাড়া দিয়ে যোগ্য প্রার্থীদের বাঁচিয়ে দিতে পারে। মানে সময় এখনো ফুরায়নি। 7 তারিখের মিটিংয়ে আগামী আমি 7 তারিখ মুখ্যমন্ত্রীর কাছে এই দাবি রাখছি যে আপনি দয়া করে এই ছেলেগুলোকে আর বিপদে ফেলবেন না। 7 তারিখে যখন আপনি মিটিং ডেকেছেন, আপনি কথা না বাড়িয়ে তালিকাটি প্রকাশ করুন। আমরা আরও একবার চেষ্টা করি, আমাদেরকে সুযোগ দিন, যারা আমরা লড়াই করছি যোগ্য প্রার্থীদেরকে বাঁচানোর জন্য। আরেকটি প্রশ্ন অলরেডি চলে এসছে যে 2023-এ নাকি আরেকটি আরটিআই হয়েছিল, যাতে বলা ছিল যে ওএমআর এর মিরর ইমেজ আছে। এই বিষয়টা নিয়ে যদি আমি এই জন্যই আপনাকে, যখন আপনি বললেন যে সমস্ত ওএমআর শিট ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, আমি আপনাকে বললাম এটা তারা দাবি করছেন। যিনি প্রশ্নকর্তা তিনি ঠিকই বলেছেন, আরটিআই এর উত্তরে তারা বলেছেন যে মিরর ইমেজ আছে। এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায়, সেই রায়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চও বলেছে যে ওএমআর শিট আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে, সেগুলো আপনারা আপলোড করে দিন। কিন্তু আজও পর্যন্ত সেগুলো হয়নি। আসলে যখন এই বললাম প্রথমেই যে 5,500 যখন বাছাই করা গেল, তারপরে যখন সুপ্রিম কোর্টের নির্দেশে আবার ফেরত এলো, যখন বৃহত্তর কনস্পিরেসিটা আরও প্রকাশ্যে এলো, যখন আমরা জানতে পারলাম যে ওএমআর শিট ম্যানিপুলেট হয়েছে, তখনই তো বাতিল হলো এন্টায়ারটা। আসলে তখন এই ওএমআরটা যদি সামনে আনতো, তাহলে যারা রাঘব বোয়াল তারা ধরা পড়তো। আমি অবশ্যই এখানে উল্লেখ করব, 2024 সালে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি তিনি একটা এফআইআর করেছেন, এবং সেই এফআইআর এর সেকেন্ড প্যারাগ্রাফে উল্লেখ করেছেন যে রাজ্যের আধিকারিক, রাজ্যের মন্ত্রীরা যুক্ত আছেন দার্জিলিংয়ে যে 700 বেআইনি নিয়োগ করা হয়েছে সেই নিয়োগের ক্ষেত্রে। তাহলে জিটিএ অঞ্চলেও একই জিনিস করে গেছে, এবং যা এখন আমরা সিবিআই তদন্তের জন্য আবেদন করেছি। আপনি জানেন পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রেও শূন্য সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে ডাব্লিউবিসিএস অফিসার হয়েছে। শুধু কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রেও একাধিক অভিযোগ আছে। শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশনটা ধরা পড়েছে। যদি তদন্ত করা হয়, পাবলিক সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, সব চাকরি বাতিল হবে। এই দশকে যা চাকরি হয়েছে, এখন গভীর সংকটের কথা আমি বললাম। আমি জানি না এই রাজ্যের এই যুবকদেরকে কিভাবে বাঁচাতে পারবো, যারা যোগ্য প্রার্থীদেরকে কিভাবে বাঁচাতে পারবো। যদি রাষ্ট্র ব্যবস্থা দায়িত্বে যারা আছেন তারা যদি সদিচ্ছা না দেখায়, তারা যদি সেগ্রিগেট না করার ব্যবস্থা করেন, তাহলে বাঁচাতে পারবো না। তাই বারবার আবারও আবেদন করছি, আগামী 7 তারিখ আপনি মিটিং ডেকেছেন, তার আগে সেদিন কথা না বাড়িয়ে তালিকাটি প্রকাশ করুন। তুহিন ভট্টাচার্য একটা প্রশ্ন করেছেন, একটা না বেসিক্যালি দুটো প্রশ্ন। আমি দ্বিতীয় প্রশ্নে আগে আসছি, কেননা দ্বিতীয় প্রশ্নটা সত্যি অনেকেরই প্রশ্ন। সেটা হলো যে এই রায়ের পরে সরকার যদি অযোগ্যদের আবার স্কুলগুলোতে সিভিক টিচার বা ওই ধরনের কোনো পোস্ট করে আনেন, মানে এই ভয় অনেকেরই রয়েছে, কারণ স্যাক্ট এর মাধ্যমে যেরকম ভাবে স্টেট এডেড কলেজ টিচার হয়েছে, সেরকম ভাবে স্টেট এডেড স্কুল টিচার তিনি করবেন কিনা। এই অযোগ্যদের যদি আবার স্কুলগুলোতে তিনি সিভিক টিচার বা ওরকম ধরনের কোনো পোস্ট তৈরি করে ফিরিয়ে আনেন, সেটা কি কোর্টের রায়ের বিরুদ্ধে যাবে? এই প্রশ্নটা নিয়ে আমাদের জবাব দেন। সরাসরি আমার দেশের, আমার রাজ্যের যে আইন আছে, সেই আইনের সঙ্গে সরাসরি বিরোধিতা করা হবে। আমার রাজ্যে এই সিভিক
ভলেন্টিয়ার, সিভিক, টিচার, এই কনসেপ্টগুলো নিয়ে আসা হয়েছে। কিন্তু টিচারদের ক্ষেত্রে নিয়োগের কি কোয়ালিফিকেশন লাগবে, কি পদ্ধতি অবলম্বন করতে হবে, তা আইন করে বলে দেওয়া আছে। সেই আইনের বাইরে গিয়ে কোনো নিয়োগ করা সম্ভব না। যদি তা করা হয় তা আবারও বেআইনি হবে এবং তা আদালতে গেলে বাতিলও হবে। তাই দয়া করে যদি এই ধরনের কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়, সেই ট্র্যাপে পা দেবেন না। আবারও ছলনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যা উনি সচরাচরই করে থাকেন, প্রতিনিয়ত করে থাকেন। পা দেবেন না। যারা যোগ্য প্রার্থী, যারা কোয়ালিফাইড আছেন, তারা পা দেবেন না। তারা ইমিডিয়েটলি চ্যালেঞ্জ করবেন আদালতে এসে, যাতে নিয়োগ পদ্ধতি মেনে নিয়োগ করেন। অবশ্যই। তুহিন ভট্টাচার্যের দ্বিতীয় আরেকটি প্রশ্ন আছে যে বাস্তবে এই চাকরিতে ফিরে যাওয়ার নির্দেশ, সেটি কতদূর সম্ভব? আর আপনারা বিভিন্ন, আপনারা আরো যদি কোনো প্রশ্ন থাকে আমাদের মাধ্যমে যারা শুনছেন, তারা অবশ্যই প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে। স্যার একটু যদি বলেন দ্বিতীয় প্রশ্ন। দেখুন, বিষয়টি হচ্ছে যে এখন তো সুপ্রিম কোর্ট ফাইনাল জাজমেন্ট দিয়েছে। ফাইনাল জাজমেন্টের পরে রিভিউ করার স্কোপটা খুবই লিমিটেড থাকে। এখন স্টিল আমি এখানে যারা শ্রোতা আছেন তাদের উদ্দেশ্যে বললাম যে যদি, কারণ যেহেতু সুপ্রিম কোর্টের কাছে একটাই ইস্যু ছিল যে সেগ্রিগেট করতে পারছি না, ফলে যদি সেগ্রিগেট করতে পারছি এ কথা বার্তা নিয়ে আমরা যদি যেতে পারি, তাহলে হয়তো একটা রিকনসিডার করার স্কোপ আমরা পেতে পারি, কিন্তু তা খুবই কঠিন কাজ। বোঝা গেছে। আমরা অনেকক্ষণ আলোচনার মধ্যে আছি। আমরা আশা করছি এই রাত কাটবে, এ রাত দীর্ঘায়িত হচ্ছে, এবং আমাদের সব থেকে স্যার একটু আরেকটা প্রশ্ন চলে এসছে। আপনি কি প্রশ্নটা দেখতে পাচ্ছেন নাকি আমি পড়ে শোনাবো? হ্যাঁ। আচ্ছা, একটুখানি যদি স্যার দেখেন, আমি না হলে আমি পড়ে শোনাচ্ছি। ওএমআর শিটের এই ম্যানিপুলেশনের কথা সামনে এসছে বলেই তো বাতিল করতে হয়েছে ইন্টার সিলেকশন প্রসেসকে। Sir, this is the only reason for which High Court has to set aside the entire selection process. That there were tainted candidates, OMR sheets were manipulated. Therefore, the only remedy available to the petitioners and the only order that can be passed, reasonable decision that can be arrived at on the basis of these facts, is the cancellation of the entire selection process. Because Supreme Court time and again has said that when there is manipulation, when there are tainted candidates, unless those tainted candidates can be segregated, then the only remedy available is setting aside of the entire selection process. ঠিক আছে স্যার। আর প্রশ্ন এসছে স্যার? আরেকটু প্রশ্ন এসছে, আমি আরেকটু সময় নিচ্ছি। প্রশ্ন এসছে, নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে তা প্রমাণিত বলেই চাকরি বাতিলের সিদ্ধান্ত, কিন্তু দুর্নীতি তো আকাশ থেকে পড়েনি। এই দুর্নীতির সাথে কিছু মানুষ এবং কিছু সংস্থা জড়িত নিশ্চয়ই। তাদেরকে চিহ্নিত করা এবং শাস্তির ব্যবস্থা। যে কথাটি একেবারেই উঠে আসছে না তা হচ্ছে যে সিবিআই এর কে ডিরেকশন দিয়েছে, এবং শুধু সিবিআই কে ডিরেকশন দেয়নি, এখানে স্পেসিফিক্যালি ডিরেকশন দেওয়া আছে যাদের নাম প্যানেল বহির্ভূত ছিল, প্যানেলে ছিল না কিন্তু চাকরি দেওয়া হয়েছে, যাদের অ্যাপয়েন্টমেন্ট প্যানেল এক্সপায়ারি করার পরে দেওয়া হয়েছে, এইসব যারা নিয়োগ পেয়েছেন তাদেরকে প্রয়োজনে কাস্টডিতে নিয়ে ইন্টারোগেট করতে ডিরেকশন দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই রায়কেই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। ফলে সিবিআই এর কাছে
সিবিআই দায়িত্ব হচ্ছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেই নির্দেশ মেনে ইমিডিয়েটলি অপরাধীদেরকে হেফাজতে নেওয়া এবং হেফাজতে নিয়ে তদন্ত করা। সেই নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দিয়েছে। এখন দেখা যাক সিবিআই সেটা করছে কিনা। যে কথা আমি বলবো অবশ্যই এখানে, যে এই দেশের সংবিধান কিন্তু শুরুই হয়েছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। ফলে এই দেশের সংবিধান আমাদের তৈরি করা, আমরা নিজেদেরকে উপহার দিয়েছি। এই সংবিধানকে রক্ষা করার দায় কিন্তু আমাদের। আমি এতক্ষণ বলে গেলাম যে সংবিধানের নিরপেক্ষ সংস্থাগুলি ভেঙে ফেলা হচ্ছে, তাদের নিরপেক্ষতা নষ্ট হয়ে গেছে। তাহলে এই সংস্থাগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। কিছুদিন আগে এটাও শুনেছেন যে হাইকোর্টের জাস্টিসের বাড়ি থেকে টাকা পাওয়া যাচ্ছে, সেই অভিযোগও উঠে আসছে। তাহলে এই নিরপেক্ষ সংস্থাগুলো নিয়ে প্রশ্ন উঠছে, তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে এখানে এই গণতন্ত্রকে রক্ষা করার জন্যে, এই সংবিধানকে রক্ষা করার জন্যে যাদের জন্য এই সংবিধান, তাদেরকে দায় নিতে হবে। ফলে এই দায় আমাদের এই দায়ে ঘাড়ে নিতে হবে, আমাদেরকে থাকতে হবে। তার জন্যেই দেখুন আর্টিকেল 19-এর যে রাইট, দেশ স্বাধীন হয়েছে, আমরা সংবিধানে প্রভিশন দেওয়া আছে 5 বছর পর পর আপনি নির্বাচিত সরকার আপনি গঠন করতে পারেন। কারা এই সরকার গঠন করবে তা আপনার ভোটে নির্দিষ্ট হবে। তারপরেও কিন্তু আর্টিকেল 19 দেওয়া আছে এই কারণে যে 5 বছর সময়কালে যে নির্বাচিত সরকার তিনি যদি আপনার আইনের বিধি মেনে, সংবিধানের বিধি মেনে কাজ না করেন, তাহলে আপনার অধিকার আছে রাস্তায় নেমে তাকে সোচ্চার হওয়া তার বিরুদ্ধে। ফলে আমরা যারা আইনের পেশায় আছি, আমরা যেখানে কাজ করছি, প্রতিটি মানুষ সংবিধানকে রক্ষা করার দায় নিয়ে যদি লড়াই করেন, তাহলে যারা অপরাধী আছে তারা কেউ ছাড়া পাবে না, তারা সাজা পেতে বাধ্য। আর স্যার একটা প্রশ্ন, সেটা হলো যে আমরা একদম শেষ পর্বে পৌঁছে গেছি। আমরা আর এবার অনুষ্ঠান শেষ করব। পুরো ভিডিও আপনারা নিজেদের প্রশ্ন করুন এই কমেন্ট বক্সে। আমরা যদি সেরকম প্রশ্ন পাই তাহলে আমরা এই লাইভের প্রক্রিয়া আবার চালু করব এবং আবার আমরা এইরকম আরো আলোচনার মুখোমুখি আসব। এবং ঘটনাচক্রে বলতে গেলে আমাদের সার্বিক যে সমস্যাগুলো সামনে এসছে, বারবার করে বলা হচ্ছে যে 26,000 চাকুরিজীবীর সমস্যা, 26,000 পরিবারের সমস্যা। আসলে এটি 26,000 পরিবারের সমস্যা শুধু নয়, লাখ ছাত্রছাত্রী যারা আমাদের পরীক্ষা দিচ্ছে, যারা ভবিষ্যতে আরো কোটি কোটি ছাত্রছাত্রী যারা বড় হতে চলেছে, এটা সকলের সমস্যা। এই সমস্যা দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতন সমস্যা। এই সমস্যার সমাধানে একবার যদি আমরা এখন ঘুরে না দাঁড়াতে পারি, তাহলে শেষ অবধি হয়তো ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুখ দেখাবার জায়গাটুকু আমাদের থাকবে না। সেই দিক থেকেই বলবো, প্রশ্ন করুন, কথা তুলুন, প্রতিবাদ করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য শামীম স্যারকে ধন্যবাদ এবং নমস্কার। একটাই কথা বলে আমি শেষ করতে চাই, যারা চাকরি হারালেন যোগ্য প্রার্থী, তারা দুর্বল হয়ে পড়বেন না। আমি জানি আপনাদের জন্য খুব কষ্টের সময়। তাদের কাছে অনুরোধ, আমার বার্তা, লড়াইয়ে থাকুন, আমরা একসঙ্গে লড়ব। এই লড়াই জিততে হবে আমাদেরকে রক্ষা করার জন্য, এই দেশকে রক্ষা করার জন্য, এই সমাজকে রক্ষা করার জন্য।